বিশাল আর রঞ্জনার বিয়ের মাত্র 1 বছর হতে চলেছিল। বিয়ের পর এটাই তাদের প্রথম ভ্যালেন্টাইন ডে ছিল। তাই রঞ্জনার ইচ্ছে ছিল সে সারাদিন বিশালের সঙ্গে সময় কাটাবে এবং অনেক অনেক মজা করবে। রঞ্জনার শাশুড়ি মা প্রমীলা দেবী রঞ্জনাকে একদম মায়ের মতোই ভালোবাসতো। তাই তার মনের এই ইচ্ছার কথা সে সবার আগে তার শাশুড়ি মাকেই বলে। মা, আপনি তো জানেন এটাই আমার আর বিশালের প্রথম ভ্যালেন্টাইন। আমি অত শত ডেফে বুঝি না বাপু। আমাদের সময় তো জন্মদিন আর বিবাহ বার্ষিকী ছাড়া কোনো দিনকেই অত প্রাধান্য দেওয়া হতো না। এখন তো না জানি বাবা কি সব ডে আছে। বাবা গো, যাই হোক, তুমি বলো কি বলছিলে? আমি বলছিলাম কি মা, এই মাসে তো বাবা বাড়িতে থাকবেন না। আমরা যদি ভ্যালেন্টাইন ডের দিন বাড়িতে একটা পার্টি রাখি তাহলে কেমন হবে? আমার আর বিশালের কয়েকজন বন্ধুকেও তাহলে ডেকে নিতাম। কি বলেন আপনি? সে সবই তো বুঝলাম, কিন্তু তোমার বরের পায়ে তো সর্ষে লাগানো। তার তো বাড়িতে দুদণ্ড বসার সময় নেই, খালি এই কাজ আর ওই কাজ। নতুন আবার একটা কি শুরু করেছে যেন, অফিস থেকে ফিরে আবার কাজে বেরিয়ে পড়ে। বুঝি না বাপু, ঘরে একটা এত মিষ্টি বউ থাকতে কারোর এত বাইরে থাকতে কিভাবে মন করে বলো তো? আমিও লক্ষ্য করেছি, কিন্তু জিজ্ঞাসা করতে ভয় লাগে জানেন, যদি রেগে যায়। আরে রাখবে কেন? তুমি তোর স্ত্রী হও, তোমার পুরো অধিকার আছে ওকে জিজ্ঞাসা করার। আচ্ছা এবার বলো কি বলছিলে তুমি? হ্যাঁ, আমি যেটা বলছিলাম সেটা হলো আমি ওর জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি। ওই দিন ওকে ছুটি করিয়ে বাড়িতে রাখার দায়িত্ব কিন্তু আপনার। ঠিক আছে, আমি বলবো। এই বলে তারা যে যার মতো কাজে চলে যায়। ভ্যালেন্টাইন ডে আর বেশি দিন বাকি ছিল না, তাই রঞ্জনা একটু করে সব বন্দোবস্ত করতে থাকে। কিছুক্ষণ পরে বিশালের বাড়ি ফেরার আওয়াজ পেয়ে রঞ্জনা তাড়াহুড়ো করে সমস্ত কিছু গুছিয়ে ফেলে। আমাকে একটু চা দাও তো রঞ্জনা, আমি এবার বেরোবো। এই তো ফিরলে, আবার এখন কোথায় যাবে তুমি? আমার যদি মনে হতো যে তোমাকে বলা যাবে তাহলে অনেক আগেই বলে দিতাম। বলিনি যখন অযথা জিজ্ঞেস করে সময় নষ্ট করো না। চা নিয়ে এসো, যাও। রঞ্জনা দুঃখ পেয়ে কিছু না বলে সেখান থেকে চলে যায়। নতুন বউটাকে এভাবে ফেলে ফেলে কোথায় চলে যাস বাবা তুই? অফিসে যখন থাকিস তখনও তো কাজের চাপে ফোন করিস না, আর বাড়িতে এসেও দুদণ্ড বসিস না। মেয়েটা সারাদিন একা একা থাকে, যেদিন বাড়ি ছেড়ে চলে যাবে সেদিন বুঝবি। অযথা বাজে কথা বলো না তোমা। প্রমীলা দেবী আর কথা বাড়ায় না। বিশালও দেরি না করেই চা খেয়ে চলে যায়। রঞ্জনা তার ঘরে গিয়ে লিস্ট বানায় কি কি করতে হবে, কি কি কিনতে হবে এবং কাদের কাদের ডাকতে হবে। এভাবে আরো কয়েকদিন কাটে। ভ্যালেন্টাইন্স ডে আরো কাছে এগিয়ে আসতে থাকে। এরই মধ্যে রঞ্জনার এক বন্ধু মধুমিতা তার বাড়িতে ঘুরতে আসে। কি রে রঞ্জনা, তুই তো বিয়ে করে আমাদেরকে একেবারে ভুলেই গেলি, কাউকে ফোনও করিস না। এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম, তাই ভাবলাম একটু খবর নিয়ে যাই। কেমন আছিস বল? ভালো আছি রে। আসলে সংসারের এত কাজ, কাজ করতে করতে কখন যে রাত হয়ে যায় বুঝতেই পারি না কিছু। আর অত রাতে কাউকে ফোন করা যায় বলতো? আমাকে ফোন করবি, আমি তোর জন্য সব সময় আছি। তার আগে বল, এত কাগজপত্র নিয়ে কি বানাচ্ছিস? আরে সামনেই ভ্যালেন্টাইন্স ডে, তো বিশালকে একটা সারপ্রাইজ দিতে চাই, তারই ব্যবস্থা করছি। তা আমার জামাই বাবু কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না আমি। ও তো একটু আগেই অফিস থেকে এসে আবার বেরোলো। নতুন কি কাজ করছে আবার একটা, ওখানেই গেছে। সে কি কথা, বাড়িতে বউকে একা একা ফেলে এভাবে চলে যায়? এই নতুন নতুন বিয়ে হয়েছে তাতেই এমন অবস্থা। দেখিস বাবা, দিনকাল কিন্তু ভালো নয়। বিশালও দেখতে শুনতে বেশ ভালোই, কখন কার খারাপ নজর লেগে যাবে তা বলা যায় না। যাই হোক, আমি এবার আসি রে, আবার পরে আসবো। এই বলে মধুমিতা চলে গেলে প্রমীলা দেবী রঞ্জনার ঘরে আসে। তোমার বান্ধবী তো ঠিকই বলেছে বৌমা, তুমি বিশালকে জিজ্ঞাসা করবে ও কোথায় যায়, কি করে। তুমি তো স্ত্রী, তোমার জিজ্ঞাসা করার সম্পূর্ণ অধিকার আছে। ও যদি আমার উপর রেগে যায়, আমি চাই না আমাদের প্রথম ভ্যালেন্টাইন মাসে আমাদের কোনো রকম মনোমালিন্য হোক। রঞ্জনার কথা শুনে প্রমীলা দেবী সেখান থেকে চলে যায়। মধুমিতার কথাগুলো রঞ্জনার মনে খুবই প্রভাব ফেলেছিল। তার বান্ধবীর কথা যদি সত্যি হয়, সে যে এত স্বপ্ন দেখছে, তার স্বামীর সঙ্গে প্রথম ভ্যালেন্টাইন ডে কাটানোর জন্য এত প্ল্যান করছে, সবই কি তাহলে বৃথা যাবে? এসব চিন্তা করতে করতে রঞ্জনার কিছুতেই ঘুম আসতে চায় না। সে দেখে বিশাল বেশ অনেক রাত করেই বাড়ি ফেরে। এভাবেই আরো কয়েকদিন কেটে যায়। একদিন রাতে বিশাল বাড়ি ফিরলে, তুমি এত রাতে অব্দি কোথায় থাকো? বাড়িতে কোনো ফোন করো না,
সারাদিন অফিস আর অফিস, আর বাড়িতে ফিরে আবার বেরিয়ে পড়ো। সবাই আমাকে জিজ্ঞাসা করে, কিন্তু আমি তো নিজেই কিছু জানি না, ওদের কি বলবো? দেখো অনেক রাত হয়েছে, এবার ঘুমাও। অযথা জেগে থেকে আর চিন্তা করে চোখের তলায় কালি করার কোনো মানে নেই, ঘুমিয়ে পড়ো। বিশালের ব্যবহারে রঞ্জনা খুবই দুঃখ পায়। রঞ্জনা কিছু না বলেই চোখে জল মুছে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে তার বিশালের আগে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে সে বিশালের ফোনে একের পর এক মেসেজ ঢুকতে দেখে। সে ফোন চেক করবে বলে ফোনটা নেয়। সে দেখে কোনো এক শালিনী নামের মেয়ে রঞ্জনকে মেসেজ করেছে। তাতে লেখা ছিল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ কালকে রাতে আমার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। বাবাও তোমাকে ধন্যবাদ জানিয়েছে। প্লিজ সুযোগ হলে আরেকদিন এসো। শালিনীর মেসেজ পড়ার পর রঞ্জনার মাথায় আকাশ ভেঙে পড়ে, কিন্তু সে বিশালকে কিছুই বলে না। বিশালের সঙ্গে আমার প্রথম ভ্যালেন্টাইন ডে কি তাহলে আমাদের সম্পর্কে শেষ ভ্যালেন্টাইন ডে হবে? রঞ্জনার প্রতি বিশালের ব্যবহার কেমন যেন বদলে যাচ্ছিল। কয়েক মাস আগেও তারা কত জায়গায় ঘুরে বেড়াতো, সিনেমা দেখতে যেত, কত মজা করত। হঠাৎ করে সবই যেন বন্ধ হয়ে যায়। হঠাৎ করে বিশালের মাথায় এত কাজের চাপ কিভাবে এসে পড়ে রঞ্জনা কিছুই বুঝে উঠতে পারে না। একই অফিসে কাজ করছে, একই পোস্টে চাকরি করছে, তবুও বিশালের বাড়িতে কিছুই মন বসে না দেখে রঞ্জনা ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে। রঞ্জনা ঠিক করে বিশাল অফিস থেকে বেরিয়ে বিকেলে যখন আবার কাজে যাবে তখন রঞ্জনা তার পিছু নেবে। রঞ্জনা, আমার আজ ফিরতে দেরি হবে, তোমরা কেউ না খেয়ে বসে থেকো না, সময় মতো খেয়ে ঘুমিয়ে পড়ো কেমন? আমার কাছে চাবি আছে, আমি সময় মতো বাড়ি চলে আসবো। তুই কেমন ছেলে রে? এই ভ্যালেন্টাইন্সের সপ্তাহে সবাই তাদের ভালোবাসার মানুষের সাথে সময় কাটায়, তোর সেসবের দিকে তো কোনো বালাই নেই। এমনকি মেয়েটাকে একটা গোলাপ, একটা চকোলেট, একটা টেডি বিয়ার এনেও দিসনি। অদ্ভুত সব কাণ্ড। আমার এসব ভালো লাগে না বাপু। মেয়েটা নিজের ঘর বাড়ি ছেড়ে ছুড়ে এসেছে আর তুই ওকে পাত্তাই দিচ্ছিস না। এই বাড়িতে এই জন্যই আমার আসতে ইচ্ছা করে না। সারাদিন কিছু না কিছু অভিযোগ লেগেই আছে তোমাদের। একেই কাজ করে করে মাথা খারাপ হয়ে যাচ্ছে, তার উপর তোমাদের রোজগারের অশান্তি। ভালো লাগে না, ধুর। এই বলে বিশাল সেখান থেকে চলে যায়। তার পেছন পেছন রঞ্জনাও বাড়ি থেকে বেরিয়ে পড়ে। বেশ কিছুক্ষণ বিশালের পিছু নেওয়ার পর রঞ্জনা দেখে বিশাল একটি বড় কোম্পানির গেটের দিকে যাচ্ছে। সেখানে একটি গাড়ি এসে দাঁড়ায়। বেশ বড় গাড়ি ছিল। একজন মহিলা সেখানে এসে গাড়িটির চাবি বিশালকে দিয়ে দেয়। বিশাল গাড়িতে বসে পড়ে আর তার পাশের সিটে মেয়েটি বসে এবং তারা গাড়িটি নিয়ে চলে যায়। এই দেখে রঞ্জনা আকাশ থেকে পড়ে। এটাই কি তাহলে শালিনী? আমার কপাল এভাবে পুড়বে আমি কখনোই ভাবতে পারিনি। অবশ্য শালিনী দেখতে অনেক সুন্দর, আমার থেকে অনেক বেশি সুন্দর। বিশালের মতো ছেলের জন্য অমন মেয়েই মানায়। যা হয়েছে ঠিকই হয়েছে। রঞ্জনা বাড়ি ফিরে এসে দরজা বন্ধ করে হাউমাউ করে কাঁদতে থাকে। তার শাশুড়ি মা অনেকবার জিজ্ঞাসা করলেও সে কোনো কথার উত্তর দেয় না। কিন্তু সে ভ্যালেন্টাইন্স ডের জন্য সব রকমের আয়োজন করাতে কোনো রকমের ত্রুটি রাখে না। যতই হোক, এটা তার এবং বিশালের প্রথম ভ্যালেন্টাইন্স ডে ছিল। পরের দিন সকালবেলা, মা, কালই তো ভ্যালেন্টাইন ডে, আপনি কিছু করুন। কালকে বিশালকে একটু বাড়িতে থাকার জন্য মানিয়ে নিন প্লিজ। তুমি তো জানো আমার ছেলে কেমন কাজ পাগল। কালকে বাড়ি থাকবে বলে আমার মনে হচ্ছে না। ঠিক সেই সময় বিশাল অফিসে যাওয়ার জন্য রেডি হয়। বাবা, কাল না তুই একটু বাড়িতে থাকিস, বুঝলি? কালকে আমার একটু কাজ আছে, তাই আমি সকালে বেরিয়ে যাব। কিন্তু তোর মাসি কালকেই আসবে বলছে। বৌমা তো নতুন, ওকে একা একা রেখে যাওয়াটা ঠিক হবে না, মাসি রাগ করবে। কিন্তু মা, আমি কিভাবে থাকবো? তুমি জানো না আমার কাজের কত চাপ। আমি পারবো না মা। দেখ বাবা, তাহলে আর কি বলবো? তোর মাসিকে বলবো আর পরে কোনোদিন আসতে। কেন যে ইমোশনাল ব্ল্যাকমেল করো কে জানে। ঠিক আছে, থাকবো। রঞ্জনা মনে মনে খুবই খুশি হয়। বিশাল রাতে ঘুমিয়ে পড়লে সে ঘরবাড়ি সুন্দর করে সাজিয়ে ফেলে। সকালবেলা উঠে বিশাল চমকে যায়। তারা সুন্দরভাবে সকালটা কাটায়। কিন্তু অনেক বেলা অবধিও মাসি বাড়িতে না আসায় বিশাল রঞ্জনা এবং তার মায়ের চালাকি ধরে ফেলে। এই একটা দিনের আনন্দের জন্য আমাকে মিথ্যা বললে, আমাকে কাজে যেতে দিলে না। জানো কত টাকার লোকসান করালে। এই বলে বিশাল রেগে বাইরে চলে যায়। রঞ্জনা সারাদিন, সারা বিকেল, সারা সন্ধে বিশালের আসার জন্য অপেক্ষায় বসে থাকে।
আর মনে মনে ভাবে বিশাল বোধহয় সেই শালিনীর সঙ্গেই দেখা করতে গেছে। এটাই তার বিয়ের প্রথম ভ্যালেন্টাইন, আর বিশাল তাকে এমন একটা সারপ্রাইজ দেবে সে ভাবতেও পারেনি। অনেক রাত করে বিশাল বাড়ি ফিরলে রঞ্জনা তাকে একেবারে অনেকগুলো প্রশ্ন করতে শুরু করে দেয়। আজকে দিনেও তুমি এত দেরি করে ফিরলে? ওই শালিনীর বাড়িতে ছিলে তুমি, তাই তো? ওখানে তো থেকে যেতে পারতে, ফিরে এলে কেন? পুরো দিনটা তো নষ্ট হয়েই গেছে, না আসলেই পারতে। তুমি শালিনীর কথা কিভাবে জানলে? তুমি আমার ফোন ধরেছিলে, তোমার থেকে তো এটা আশা করিনি রঞ্জনা। কি আশা করনি? আমি সত্যি জেনে যাব? ওই শালিনীটাকে আমাকে বলো তো। বিশাল বাধ্য হয়ে রঞ্জনাকে সব সত্যি কথা বলে। আমি জানি রঞ্জনা তুমি গাড়ি কত ভালোবাসো। আমি চেয়েছিলাম তোমাকে আমাদের প্রথম ভ্যালেন্টাইন ডেতে একটা গাড়ি গিফট করব, কিন্তু আমার চাকরির টাকায় সংসারের খরচা চালানোর পর আর অন্য কিছু করার জন্য খরচ করা সম্ভব হচ্ছিল না। তাই আমি একটা অন্য কোম্পানিতে ড্রাইভার হিসেবে জয়েন করি। ওই কোম্পানির ম্যাডাম হলেন শালিনী। ওনার শরীর অসুস্থ থাকে আমি পরশু রাতে ওনাকে একা ড্রাইভ করে যেতে বারণ করি এবং আমি নিজেই ওনাকে বাড়িতে ছেড়ে দিয়ে আসি। তুমি আমার জন্য লোকের গাড়ি চালিয়েছো? হ্যাঁ রঞ্জনা, তুমি যতটা আমাকে ভালোবাসো আমিও ততটাই ভালোবাসি। আর আমিও চাইছিলাম আমাদের প্রথম ভ্যালেন্টাইন ডেটা স্পেশাল করে তুলতে, তাই গাড়িটা আনতে আমাকে আজ যেতেই হতো। তুমি আমাকে একবার বলতে পারতে বিশাল, তাহলে এভাবে চিন্তায় চিন্তায় আমাকে রাত জাগতে হতো না। তোমাকে বললে তুমি কি আমাকে যেতে দিতে কাজটা করতে, আর সারপ্রাইজটা সারপ্রাইজ থাকতো? আমাকে ক্ষমা করে দাও বিশাল, আমি অন্যের কথাকে প্রাধান্য দিয়ে তোমাকে অবিশ্বাস করেছি। আমার শিক্ষা হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমাকে আমি অনেক আগেই ক্ষমা করে দিয়েছি রঞ্জনা। রঞ্জনার মধ্যে আনন্দ দুঃখ সব যেন একসঙ্গে কাজ করতে থাকে। দুঃখ বিশালকে সন্দেহ করার। বিশাল রঞ্জনাকে তাদের নতুন গাড়ির কাছে নিয়ে যায়। গাড়িটি দেখে রঞ্জনা আনন্দে আত্মহারা হয়ে ওঠে। হ্যাপি ফার্স্ট ভ্যালেন্টাইন ডে রঞ্জনা। তোমাকেও হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বিশাল। তারা তাদের নতুন গাড়িতে চড়ে ঘুরে বেড়ায়, অনেক মজা করে। এভাবেই তারা তাদের প্রথম ভ্যালেন্টাইন ডে উদযাপন করে। মধুমিতার বাড়ির সামনে বেশ কিছু লোকজন ভিড় করে দাঁড়িয়েছিল। পাড়াপড়শি নিজেদের মধ্যে নানান রকম কথা আলোচনা করছিল। ব্যালকনি থেকে কমলা দেবী মধুমিতার বাড়ির সামনে ভিড় দেখে তার ছেলে এবং বৌমাকে বলে, বৌমা দেখো না, মধুমিতার বাড়ির সামনে এত লোকজন ভিড় করে কেন আছে? চেঁচেমেচির আওয়াজ আসছে প্রচুর, মনে হয় কিছু একটা হয়েছে। চলো তো গিয়ে দেখে আসি। হ্যাঁ মা, চলুন গিয়ে দেখে আসি। আরে তোমরা শাশুড়ি বৌমা সবসময় লোকের বাড়ি ঝগড়া ঝামেলা দেখার জন্য রেডি থাকো নাকি? কি দরকার লোকের বাড়িতে গিয়ে বেকার বেকার তামাশা দেখার? কে কি করেছে দেখে কোনো লাভ আছে? নিজের চরকাই তেল দাও না। এমন কেন বলছিস বাবা? আমরা কি তামাশা দেখতে যাচ্ছি নাকি? এমনও তো হতে পারে মধুমিতার বাড়িতে কোনো বিপদ আপদ ঘটেছে, আর আমরা ওদের প্রতিবেশী হিসেবে ওদের সাহায্য করা আমাদের কর্তব্য। আমরা কোনোদিনও বিপদে পড়লে আমাদের প্রতিবেশীরাই তো ছুটে আসে। আচ্ছা বাবা চলো দেখি কি হয়েছে। নিখিল তার মা এবং বউয়ের সঙ্গে মধুমিতাদের বাড়িতে যায়। তারা দেখে যে মধুমিতা তার মৃত স্বামীর শবদেহের সামনে বসে বসে চিৎকার করে কাঁদছে। এই দৃশ্য দেখে তারা অবাক হয়ে যায়। এ কি হয়ে গেল আমার সঙ্গে? হে উপরওয়ালা, তুমি এটা আমার সঙ্গে কেন করলে? তুমি কেন আমার কপালে এত দুঃখ কষ্ট লিখেছো? মোহনকে ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ নেই। মোহন আমাকে ছেড়ে চলে গেল। এবার আমি একা একা সারা জীবন কিভাবে কাটাবো? আমি কাকে নিয়ে বাঁচবো? তুমি আমাকেও তুলে নাও। মোহন, মোহন, একটা বার চোখ খোলো। তুমি আমাকে ছেড়ে এভাবে যেতে পারো না। মধুমিতা বৌদি, এটা কিভাবে হলো? সকালবেলায় তো মোহন দাদাকে একদম ঠিক দেখেছিলাম, তাহলে হঠাৎ করে কি এমন হলো? আমিও তো সেটাই ভেবে অবাক হচ্ছি। একটু আগে দুজনে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম। খেতে খেতে আমার সঙ্গে কত কথা বললো, কত হাসি মজা করলো। ও একদম সুস্থ স্বাভাবিক ছিল। খাওয়া দাওয়া করে নিজের ঘরে চলে যায়। আমি রান্নাঘর থেকে দুধ গরম করে ওর কাছে যাই। গিয়ে দেখি যে ও ঘুমিয়ে পড়েছে। আমি ওকে অনেকবার ডাকাডাকি করি, কিন্তু ও কিছুতেই ঘুম থেকে ওঠে না। আমি খুব ভয় পেয়ে গিয়ে একটা ডাক্তারকে বাড়িতে ডাকি। ডাক্তার চেক আপ করে বলল যে হার্ট অ্যাটাকের কারণে এর মৃত্যু হয়েছে। মধুমিতা তার স্বামীকে হারিয়ে খুব ভেঙে পড়েছিল। প্রিয়াঙ্কা এবং কমলা দেবী দুজনে তাকে সামলাতে থাকে। তারা সবাই মিলে মধুমিতাকে সান্ত্বনা দেয়। প্রতিবেশীর কর্তব্য হিসেবে প্রিয়াঙ্কার পরিবার মধুমিতার পাশে থাকে এবং তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। পরের দিন মধুমিতার শেষ কার্য সম্পন্ন করা হয়।
সমস্ত প্রতিবেশী একে একে মধুমিতার প্রতি দুঃখ ও সহানুভূতি প্রকাশ করে সেখান থেকে চলে যায়। কিন্তু প্রিয়াঙ্কার পরিবার মধুমিতাকে এই অবস্থায় ছেড়ে সেখান থেকে যেতে পারছিল না। মধুমিতা, আমরা তোমার পরিস্থিতি বুঝতে পারছি, কিন্তু এভাবে ভেঙে পড়লে হবে না মা। তোমাকে শক্ত হতে হবে। আমরা সবাই তোমার পাশে আছি। হ্যাঁ মধুমিতা, তোমার যখন ইচ্ছা তুমি আমাদের বাড়িতে আসতে পারো। আর তুমি যদি যেতে না পারো, কোনো জিনিসের প্রয়োজন পড়লে তুমি শুধু একটা কল করে দেবে। আমি নিখিলকে দিয়ে পাঠিয়ে দেব, কিংবা আমি নিজেই চলে আসবো। হ্যাঁ বৌদি, আমরা হয়তো তোমার দুঃখ কষ্ট দূর করতে পারবো না, কিন্তু একজন প্রতিবেশী হিসেবে তোমার পাশে তো থাকতেই পারি। হ্যাঁ নিখিল, আমার তো এই পৃথিবীতে কেউ নেই, আমার পাশে থাকার মতো এখন তোমরাই আছো। আমাকে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ। নিখিল প্রিয়াঙ্কাকে নিয়ে সেখান থেকে চলে যায়। কমলা দেবী কিছুক্ষণ সেখানে থেকে মধুমিতাকে বোঝাতে থাকে। সে মধুমিতাকে শান্ত করে ঘুম পাড়িয়ে দেওয়ার পরে বাড়ি যায়। সময় কাটতে থাকে। মধুমিতা সবসময়ই নিখিলদের বাড়িতে আসা যাওয়া করতে থাকে। একা একা বাড়িতে থাকতে তার খুব কষ্ট হতো, তাই সে এখন সারাদিন নিখিলদের বাড়িতেই সময় কাটাতো। এমনকি কমলা দেবী তাকে নিজের মেয়ের মতো ভালোবাসতো। একদিন মধুমিতা তার বাড়ি থেকে পায়েস রান্না করে নিখিলদের বাড়িতে নিয়ে আসে। বাড়িতে ঢুকতেই সে সবার প্রথমে নিখিলকে দেখতে পায়। আরে নিখিল, তুমি? এই দেখো, আমি তোমাদের জন্য পায়েস এনেছি। আজকে অনেকদিন পর আমি বাড়িতে মিষ্টি কিছু রান্না করলাম, তাই ভাবলাম তোমাদের জন্য নিয়ে আসি। খেয়ে দেখো না কেমন হয়েছে। মধুমিতাকে হাসি খুশি দেখে নিখিলের খুব ভালো লাগে। খুব ভালো করেছো বৌদি, এরকম ভাবেই হাসি খুশি থাকার চেষ্টা করবে। কিন্তু আমি এখন খেতে পারবো না, আমার একটু কাজ আছে। তুমি বাড়িতে রেখে দাও, আমি পরে খেয়ে নেব। এইটুকু পায়েস আবার পরে কি খাবে? সবাই অল্প অল্প করে খেয়ে নাও। এসো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। আরে না না বৌদি, আমাকে খাইয়ে দিতে হবে না। না, আমি কিচ্ছু শুনবো না। আমি এত কষ্ট করে পায়েস বানিয়েছি। নাও, হা করো দেখি, 1 চামচ খাও অন্তত। মধুমিতা জোর করে নিখিলকে পায়েস খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু নিখিল পায়েস খেতে চাইছিল না। মধুমিতা জোর করায় তার হাত থেকে অল্প একটু পায়েস নিখিলের গায়ে পড়ে যায়। সরি নিখিল, ক্ষমা করবে। আসলে জোর করে খাওয়াতে গিয়ে পায়েসটা তোমার গায়ে পড়ে গেল। তুমি এমনই দাঁড়িয়ে থাকো, আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। না না বৌদি, তোমাকে পরিষ্কার করতে হবে না, আমি শার্ট চেঞ্জ করে নিচ্ছি। না না, তা বললে হয় নাকি? আমি তো ভুল করেছি। আমার হাত থেকে পায়েসটা তোমার গায়ে পড়ে গেছে, সুতরাং এটা এখন আমিই পরিষ্কার করব। এই বলে মধুমিতা জোর করে তার শাড়ির আঁচল দিয়ে নিখিলের শার্ট পরিষ্কার করতে যায়। কিন্তু ঠিক সেই সময় সেখানে প্রিয়াঙ্কা চলে আসে। প্রিয়াঙ্কা তাদের দুজনকে একসঙ্গে দেখতে পেয়ে বলে, আরে কি হচ্ছে এখানে এসব? আর মধুমিতা বৌদি, তুমি এত সকালবেলা এখানে? প্রিয়াঙ্কা, আমি তোমাদের সবাইকে পায়েস দিতে এসেছিলাম। নিখিলকে দেখতে পেয়ে ওকে একটু বললাম যে চেকে দেখো তো কেমন হয়েছে, কিন্তু ভুল করে অল্প একটু পায়েস নিখিলের শার্টে পড়ে গেছে, তাই আমি ওর শার্টটা পরিষ্কার করে দিচ্ছিলাম। ও আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি নিখিলের শার্ট পরিষ্কার করে দিচ্ছি, তোমাকে এসব করতে হবে না। নিখিল, চলো আমার সঙ্গে। আর বৌদি, তুমি দাও, পায়েসের বাটিটা আমার কাছে দাও। নিখিল প্রিয়াঙ্কার সঙ্গে সেখান থেকে চলে যায়। ততক্ষণে সেখানে কমলা দেবী আসে এবং সে মধুমিতাকে দেখতে পেয়ে তাকে বসতে বলে। মধুমিতা কমলা দেবীর সঙ্গে গল্প করতে থাকে। কিছুক্ষণ পর প্রিয়াঙ্কা বাইরে বেরিয়ে এলে মধুমিতা তাকে দেখে উঠে দাঁড়িয়ে পড়ে এবং বলে, ঠিক আছে, অনেকক্ষণ হয়ে গেল, আমি এবার আসছি। বাই প্রিয়াঙ্কা। এই বলে মধুমিতা সেখান থেকে চলে যায়। মা, মধুমিতা একটু আলাদা রকমের ব্যবহার করছে না? এই স্বামী মরতে তো বেশি দিন হয়নি, কিন্তু দেখুন কত হাসি খুশি থাকে সব সময়। কিছুদিনের মধ্যে এরকম নরমাল হয়ে গেছে। আমার না বড় অদ্ভুত লাগে ব্যাপারটা। আরে বৌমা, এতে অদ্ভুত লাগার কি আছে? এটা তো ভালো কথা। ও খারাপ পরিস্থিতি কাটিয়ে বেরিয়ে আসতে পারছে। এমনকি আজকে তো আমি ওকে এটাও বলেছি যে এবার সাদা শাড়ি পরা বন্ধ করে রং বেরঙের শাড়ি পরো। বেচারির কম বয়স, এই বয়সে এত দুঃখ কষ্ট কিভাবে সহ্য করবে? কমলা দেবীর কথা শুনে প্রিয়াঙ্কা চুপ করে যায়। এভাবেই সময় কাটতে থাকে। মধুমিতা এখন সাদা শাড়ি পরা বাদ দিয়ে রং বেরঙের শাড়ি পরতে থাকে। সে সব সময় মুখে মেকআপ করে হাসি খুশি থাকতো। আবার মাঝে মধ্যেই নিখিলদের বাড়িতে এসে কান্নাকাটি করত
এবং সকলের কাছ থেকে সহানুভূতি পাওয়ার চেষ্টা করত। একদিন সন্ধেবেলা নিখিল যখন অফিস থেকে বাড়ি ফিরছিল, তখন পেছন থেকে মধুমিতা তাকে ডেকে বলে, নিখিল নিখিল দাঁড়াও না, একটা কথা ছিল তোমার সঙ্গে। কি গো নিখিল? নিখিল, আমাকে একটা হেল্প করে দেবে গো? আসলে আমার হল রুমের বাল্বটা খারাপ হয়ে গেছে, একটু পরে সন্ধে হয়ে যাবে, আমি লাইট জ্বালাতে পারবো না। আর আমি একা একা বাড়িতে থাকি তো, অন্ধকারে আমার খুব ভয় লাগে। তুমি একটু আমার খারাপ লাইটটা খুলে দিয়ে ভালো লাইটটা লাগিয়ে দেবে? হ্যাঁ হ্যাঁ বৌদি, নিশ্চয়ই, চলো দেখি। নিখিল মধুমিতার সঙ্গে তার বাড়িতে যায়। সারা বাড়ি অন্ধকারাচ্ছন্ন হওয়ায় নিখিল ঠিকভাবে কিছু দেখতে পারছিল না। নিখিলের হাতে একটা ব্যাগ ছিল। নিখিল ব্যাগটা মধুমিতাকে দিয়ে বলে, এখানে তো খুব অন্ধকার, কিছুই তো দেখা যাচ্ছে না। আচ্ছা বৌদি, তুমি এই ব্যাগটা ধরো তো। কি আছে গো নিখিল এই ব্যাগে? এই ব্যাগে প্রিয়াঙ্কার জন্য একটা শাড়ি এনেছি। অনেকদিন থেকেই ভাবছি ওকে কিছু দেওয়া হচ্ছে না। আচ্ছা ছাড়ো এসব, লাইটটা কোথায় বলো আমাকে। ওই তো সোফার পেছনে যে দেওয়ালটা আছে, ওই দেওয়ালে। তোমার হাত যাবে না, তুমি টুলের ওপর উঠে লাইটটা চেঞ্জ করে দাও, আমি ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে তোমাকে সাহায্য করছি। নিখিল টুলের উপর উঠে বাল্ব চেঞ্জ করতে থাকে। তখনই মধুমিতা ইচ্ছা করে টুলটা নাড়িয়ে দেয় এবং নিখিল তার ভারসাম্য হারিয়ে ফেলে মধুমিতার গায়ের উপর পড়ে যায়। নিখিল তাড়াতাড়ি করে উঠে দাঁড়িয়ে পড়ে। ক্ষমা করবে বৌদি, ভুল করে আমি পড়ে গেছি, তুমি কিছু মনে করো না। আসলে টুলটা কিভাবে যে নড়ে গেল। আরে নিখিল, তুমি ক্ষমা চাইছো কেন গো? আমি কিচ্ছু মনে করিনি। আর আমি তো ইচ্ছা করেই টুলটা নাড়িয়ে দিয়েছি যাতে তুমি আমার কাছাকাছি আসতে পারো। আমি তো এই দিনটার অপেক্ষাতেই ছিলাম। ছি, তুমি এত নির্লজ্জ! লজ্জা করছে না এগুলো বলতে? তুমি একজন বিধবা, মাত্র কিছুদিন আগেই তোমার বর মারা গেছে। তোমাকে অসহায় ভেবে আমরা তোমাকে সাহায্য করেছি, আর তুমি তো দেখছি আসলে একটা নির্লজ্জ মহিলা। আরে তুমি রাগ করছো কেন? আমি তো আগে থেকেই তোমাকে পছন্দ করতাম। আমি এর আগে অনেক চেষ্টা করেছি তোমার সঙ্গে কথা বলার, কিন্তু আমার বর জেনে যাওয়ার পর ও আমার আর তোমার মাঝখানে আসছিল, তাই আমি ওর খাবারে বিষ মিশিয়ে ওকে মেরে ফেলেছি। আমাদের মাঝে আর কেউ নেই। দেখো, এখানে তুমি আর আমি ছাড়া কেউ নেই, আর তোমার বউও কিছু জানতে পারবে না। ঠিক সেই সময় প্রিয়াঙ্কা, তার শাশুড়ি মা এবং পাড়ার আরো কিছু মহিলা সেখানে আসে। প্রিয়াঙ্কা কোনো কথা বলার আগেই মধুমিতার গালে একটা চড় মারে। নির্লজ্জ মেয়ে কোথাকার! মা, আমি আগেই বলেছি না আপনাকে যে এর চালচলন আমার ঠিক মনে হচ্ছে না? দেখেছেন, এর নিজেই নিজের বরকে মেরে নিজের হাতে নিজেকে বিধবা করেছে, আর এখন আমার বরকে ফাঁসাতে চাইছে। ছি মধুমিতা, আমি তোমাকে আমার মেয়ের মতো করে ভালোবেসেছি, তোমাকে অসহায় ভেবে সব সময় তোমার পাশে থেকেছি, আমাদের বাড়িতে আসার অনুমতি দিয়েছি, আর শেষ পর্যন্ত তুই আমার ছেলের উপর নজর দিলি। প্রিয়াঙ্কা, তুমি কি করে জানলে আমি এখানে আছি? আমার তো কিছুদিন আগে থেকে এই শয়তান মহিলাটার উপর সন্দেহ হচ্ছিল। তারপর থেকে আমি একে ফলো করতে শুরু করি। সকালবেলা আমি যখন এর বাড়িতে আসি, তখন দেখলাম যে এর নিজেই এর হল রুমের লাইটটা খারাপ করছে। আমি তারপর সেখান থেকে চলে যাই। সন্ধেবেলা তুমি যখন অফিস থেকে বাড়ি ফিরে আসছিলে, তখন আমি দেখলাম যে ও তোমাকে ডেকে ওদের বাড়িতে নিয়ে আসছে, আর আমি সেই সুযোগে এনাদেরকে এখানে ডেকে এনেছি। যাই হোক, তোমরা আমার কিচ্ছু করতে পারবে না। তোমাদের কাছে কি কোনো প্রমাণ আছে যে আমি নিজের স্বামীকে নিজেই হত্যা করেছি? কারণ আমি তো অনেক আগেই সব প্রমাণ মুছে ফেলেছি। আচ্ছা তাই তোমার কি মনে হয় এতক্ষণ ধরে আমরা সবাই তোমার কথা শুনে মজা পাচ্ছিলাম? আমরা সবটাই ভিডিও রেকর্ডিং করেছি, আর দেখো পুলিশও চলে এসেছে। পুলিশ এসে মধুমিতাকে ধরে নিয়ে চলে যায়। এভাবেই প্রিয়াঙ্কা নির্লজ্জ বিধবা মধুমিতার হাত থেকে তার বরকে এবং পরিবারকে বাঁচাতে সক্ষম হয়।